হ্যাঁ, সুচিত্রা সেনের জুটি উত্তম কুমার খুবই ভালো, কিন্তু আমার সুচিত্রা সেনকে কি মনে হয় জানো, একটু নর্মাল না। একটা লোকের কাছে যদি সারাক্ষণ মেয়েরা ঘিরে ঘিরে আসে, সারাক্ষণ যদি তার মাথার ওপরে ওঠে, কোলের ওপরে বসে, তা মানুষটা কত কি করবে, কত নিজেকে সামলে সামলে রাখবে বলো দেখি। বেনুদি তখন দাঁড়িয়ে আছে, বেনুদি চাইছে দাদাকে নিয়ে ময়রা স্ট্রিটে যেতে, বুড়োদা আর এরা চাইছে যে দাদাকে ভবানীপুরে বাড়িতে নিয়ে আসে। বড় বৌদি মানুষটা কিন্তু খুব ভালো, একটু পাগল পাগল ছিল। রাজা সারতে আমি আর চাই না, আমাদের তোমরা ছেড়ে দাও, যেখান থেকে এসেছি সেইখানে ফিরে যাই। বুদ্ধিমান লোকেদের একটাই খেলা আছে, সেটি হলো দাবা। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর এই বছরটা আমাদের আপামর বাঙালির জন্য অত্যন্ত গর্বের, কারণ উত্তম কুমারের শতবর্ষ। উত্তম কুমার এমন একজন মানুষ যাকে নিয়ে আলোচনায় বসলে সে আলোচনার নানা দিক তৈরি হয়ে যায়। আজ আমাদের অতিথি এমন একজন বিশেষ মানুষ, বর্ষিয়ান অভিনেত্রী রত্না ঘোষাল। দিদি, আপনাকে স্বাগত। বর্তমানে রত্নাদি উত্তম কুমারের সঙ্গে একটা বড় সময় জুড়ে কাজ করেছেন। সেই 8 বছর বয়সে দাদার কাছে প্রথম যাওয়া, কিন্তু তখনও সেই বোধ ছিল না যে ইনি উত্তম কুমার। ধীরে ধীরে বোধ তৈরি হওয়া এবং দাদার সান্নিধ্য পাওয়া, সেই গল্পই আজকে আমরা শুনবো। রত্নাদি 8 বছর বয়স তখন আপনার? 8 বছর 9 বছর, মানে 8 বছরের কাছে 9 বছর বয়স। 9 বছর বয়স। এবং এখানে পিঞ্জর আপনার উত্তম কুমারের সঙ্গে প্রথম ছবি, মানে প্রথম দাদার সাথে আমার দেখা এখানে পিঞ্জরে। তা এখানে পিঞ্জরে ওই যে বললাম যে উনি যে উত্তম কুমার, সে বোধটা আমার ছিল না। আর দাদাও সেটা আমাকে কোনোদিন ভাবতেও দেননি যে উনি উত্তম কুমার। উনি আমার সঙ্গে যেভাবে ব্যবহারটা করতেন, যেন উনি আমার বড় দাদা। আমাকে শিখিয়ে দিলেন অভিনয় কি করে করতে হবে, মানে ধরো হাতে ধরে শিখিয়েছিলেন ওই সিনটা আমি কিভাবে পাঠ করব, কিভাবে এসে দাঁড়াবো, কিভাবে তাকাবো, সবটা কিন্তু দাদা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। তা আমি সেটা করতেও পেরেছিলাম। তাতে দাদা খুব খুশি হয়েছিলেন যে আমি একটা বাচ্চা মেয়ে, দাদা দেখালেন আর আমি করে ফেললাম, এতে দাদা খুব খুশি হলেন। তারপর থেকে দাদার সঙ্গে আমার একটা খুব ভালো র্যাপো হয়ে গেল। তারপরের ছবি কবে? তারপরের ছবিটাই হচ্ছে মৌচাক। হ্যাঁ চাপা, তুই কাঁদছিস কেন? ছোটদা চলে যাবে, ও কাঁদছে কেন? ওকে কাঁদতে বারণ করো। যত নষ্টের গোড়ায় পচাটা, কোথায় চাকরি পেলি নাচতে নাচতে বাড়ি আসবি, তা না ধরতে ধরতে বাড়ি আসছি নাচছি। হ্যাঁ, এই মা, তোমার এই বৌদিটি আর এই চাপা, এই তিনজনে মিলে তোমাকে একটা অপদার্থ তৈরি করেছে। সাংঘাতিক। মৌচাকটা যখন করি তখন আমার বোধ এসে গেছে ইনি হচ্ছেন উত্তম কুমার। বাবা, একটা বিশাল ব্যাপার। কিন্তু তখন দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, শুধু দাদার সাথে না, দাদার পরিবারের সাথে, মানে দাদার বাড়ির সাথে, মাসিমা মানে দাদার মা, বুড়োদা, সুব্রতা বৌদি, এর দাদার মেজো ভাই মেজদার সাথে, মানে হোল ফ্যামিলি, মানে চ্যাটার্জি ফ্যামিলির সঙ্গে তখন আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। মানে ওদের বাড়ির মেয়ে হিসেবেই আমি যেতাম, থাকতাম, গল্প করতাম, কোনো কিছু হলে সেই অনুষ্ঠানে যেতাম। তা মৌচাকের সময়ও দাদা মানে একবারও মানে যে উত্তম কুমারের আর আমি যে মৌচাক যখন করি, মানে ওনার কাছে আমি তখনও কিছুই না। যেমনি মৌচাকে একটা সিন ছিল, তোমরা হয়তো অনেকবার হয়েছে দেখেছো, যে রঞ্জিতদার মাথা থেকে আমি পালকটা তুলে বলছি, বাবা দাদার মাথায় পালক, তাহলে দাদার খুব তাড়াতাড়ি বিয়ে হবে। ও মা, ছোটদার মাথায় এটা কি গো? পালক? আমি ভাবলাম যে পেট যাবতি। এই সিনটা যেদিন যখন শুট করে, তা তখন আমাদের ঢুলুদা ডিরেক্টর, ঢুলুদা বলল, আমরা 4 জন ছিলাম সেই সিনটাতে, আমি, সাবুদি, দাদা আর রঞ্জিতদা। তা দাদা বলল, কি করে কি শটটা নিচ্ছ বলো। না উত্তম, তুমি তো আছো, তুমি প্রথম বসে আছো, তো তোমার মুখ থেকে আমি ক্যামেরা ট্র্যাক ব্যাক করবো, তারপর আমি এই 3 জনকে পেয়ে যাব। তো দাদা শুনে বলল, ডায়লগটা কার, ফার্স্ট ডায়লগটা কার? বলো রত্নার। বলো তাহলে তুমি আমার মুখ থেকে ট্র্যাক ব্যাক করছো কেন? তুমি রত্নার মুখ থেকে ট্র্যাক ব্যাক করে আমাদের দৌড়ে নাও, কারণ ফার্স্ট ডায়লগটা তো ওর উপরে করো। তা এটা কে বলছেন? উত্তম কুমার বলছেন। তখন আমি বলতে গেলে ওনার কাছে তো কেউই না, কিছুই না। এই যে একটা মানে বাচ্চা আর্টিস্টকেও তাকে যে সম্মানটা দেয়া, তার যে মানে যোগ, মানে যেটা তার প্রাপ্য সেটা যে দেওয়া, এটা উত্তম কুমার দেখিয়ে দিয়ে গেছেন। উত্তম কুমার ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছিলেন। একদম একদম।
তোমরা হয়তো জানো না, দাদা যেদিন মারা গেলেন তারপর 6 মাসের ভেতরে আমাদের ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গিয়েছিল। ওই টেকনিশিয়ান স্টুডিওতে তালা পড়ে গিয়েছিল, কোনো ছবি হচ্ছিল না, কারণ কোনো প্রডিউসার এসে আর কি উত্তম কুমার ছাড়া ছবি করতে চাইছিলেন না। মানে তারা ভরসা করতে পারছিলেন না কি করে ছবি করবে। ডিরেক্টররাও আছেন, ডিরেক্টররাও ভেবে পাচ্ছেন না কি করে ছবি করবো, আসল লোকটাই তখন নেই। মানে একটা ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে যেতে পারে সেটা দাদা দেখিয়ে দিয়ে গেছেন দাদা না থাকাতে। বলতে গেলে 6 মাস 7 মাস আমাদের কোনো কাজকর্ম কিছু হচ্ছিল না। আমরা ভাবলাম যা কি করব আমরা। এরপরই আস্তে আস্তে বলতে গেলে এইটা ইন্ডাস্ট্রিটাকে আবার দাঁড় করালো কিন্তু অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরী করলেন শত্রু করে রঞ্জিতদাকে দিয়ে হিরো করে, সেই শত্রু যখন হিট করলো, এই যে একটা ছবি হিট করলো, তখন প্রডিউসাররা ভাবলো বাহ তাহলে তো এবার আবার এ হবে। এই করতে করতে আবার আস্তে 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 ইন্ডাস্ট্রিটা দাঁড়ালো। উত্তম কুমারের জন্ম শতবর্ষ এটা। দাদার জন্মদিনটা দাদা কিভাবে পালন করতেন, মানে কি হতো তখন? খুব ভালো, শুটিং থাকলে উনি অবশ্য শুটিং করতেন। আচ্ছা, সে হাজার জন্মদিন হোক যাই হোক, শুটিংটা আগে করবে, করে তারপর জন্মদিন পালন করবে। আর আমাদের সবাই মিলে একটা হইচই আনন্দ, খাওয়া দাওয়া আড্ডা, এটা একটা বিশাল ব্যাপার। আর উনি এটা খুব পছন্দ করতেন, সবাইকে নিয়ে থাকতে উনি ভীষণ ভালোবাসতেন। গান বাজনা, গান করতে খুবই ভালোবাসতেন। আর সবাই ওনার বাড়িতে যেত, গানের আড্ডা বসতো। এটা ভবানীপুরের বাড়ি? ভবানীপুরের বাড়িতে হতো। ময়রা স্ট্রিটে তো, মানে দাদা যখন ময়রা স্ট্রিটে চলে গেছিলেন, ময়রা স্ট্রিটের বাড়িতেও হতো। রান্না বান্না সব বেনুদি করতেন, হতো ময়রা স্ট্রিটের বাড়িতেও হতো। এই যে দাদা ভবানীপুর থেকে ময়রা স্ট্রিটে চলে এলেন, সেই সময় এটা নিয়ে তো অনেক লেখালেখি, অনেক আলোচনা, এখনো সেই আলোচনা হয়। আপনারা যারা এত কাছ থেকে দাদাকে দেখেছেন, কাজ করেছেন, সান্নিধ্য পেয়েছেন, এই ঘটনাটা আপনাদের মনে কি অভিঘাত তৈরি করেছিল? একটুখানি খারাপ নিশ্চয়ই লেগেছিল, কারণ বড় বৌদি মানুষটা কিন্তু খুব ভালো, একটু পাগল পাগল ছিল, কিন্তু ভীষণ অ্যাট হার্ট মানুষটা কিন্তু খুব ভালো ছিল। তা বড় বৌদির কাছ থেকে যখন চলে এলো, স্বাভাবিক আমাদের নিজেরই খুব খারাপ লাগছে যে দাদা এই বাড়ি ছেড়ে ও বাড়িতে থাকবে, খুব খারাপ লাগে। কিন্তু আমাদের কারোর ক্ষমতা নেই দাদার মুখের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলার, কারণ তিনি হচ্ছেন শেষ কথা, তার উপরে কথা বলার ক্ষমতা আমাদের কারোরই ছিল না। আর আমরা কখনো বলতে যেতামও না যে তার মতের পর আমরা কেন কথা বলতে যাব। তারপর আস্তে আস্তে সয়ে গেল। এদিকে বেনদী মানুষটাও খুব ভালো, বেনদীকে যে খারাপ বলবো একদম না, অত্যধিক ভালো মানুষ, ভীষণ ভালো ব্যবহার করতেন আমাদের সবার সাথে, খুব ভালো ব্যবহার করতেন। আমাদের যে ছোট, আমরা বেনদীর চেয়ে এত ছোট সেটা কখনো করতেন না। কি খাবি বল, কি করবি বল, এরকম সমস্ত সম্পর্ক। মানে আগেকার দিনে সব আর্টিস্ট বলো বড় বড়, তাদের আন্তরিকতাটা ভীষণ ছিল। এটা তো গেল উত্তম কুমারের একটা ব্যক্তিগত দিক। ইন্ডাস্ট্রির ভেতরেও তাকে সমালোচিত হতে হয়েছে, পোস্টার পড়েছিল তার নামে, আপনি জানেন, আপনি সেই ঘটনার সাক্ষী। সেই সময়গুলো কিভাবে পার করেছিলেন? সেটা দাদা ভীষণ কষ্ট পেয়েছিলেন, কারণ হঠাৎই দাদার নামে এরকম হওয়াটা, একটা আমাদের তখন শিল্পীদের একটাই ছিল অভিনেত্রী সংঘ, অভিনেত্রী সংঘ থেকে তো উনি চেয়েছিলেন আরো বড় কিছু করতে গিয়ে হঠাৎই তার মধ্যে থেকে একজন মানে এসে বলতে আরম্ভ করলো দাদা টাকা চুরি করছে, দাদা এ করছে। তখন দাদা ভীষণ ভেঙে পড়েছিলেন। তখন বিকাশ দা আমাদের করতেন, বিকাশ দা বললো উত্তম কিসের এত ভয়, কিন্তু কি এত ভেঙে পড়ছিস কেন, আমরা আছি, আবার আরেকটা তৈরি করবো আমরা। এই শিল্পী সংসদ তৈরি হলো। এই শিল্পী সংসদ তৈরি হলো, এটা শিল্পী সংসদটা দাদার বলতে গেলে হাতের তৈরি। আর এটাকে মানে উনি ভীষণ ভালোবাসতেন। কারণ কেন ভালোবাসতেন, যে শিল্পী সংসদটা উনি তৈরি করেছিলেন, তখন অনেক দুস্থ শিল্পী ছিলেন, অনেক দুস্থ টেকনিশিয়ান ছিল। তা এই থেকে বললেন আমি এই যে কাজ করব, এই যে ছবি করব, সেই ছবির যে টাকা আসবে সেই টাকা ব্যাংকে থাকবে, সেই টাকা ইন্টারেস্ট থেকে এই দুস্থ শিল্পী এদের সবাইকে দেয়া হবে প্রত্যেক মাসে। সেইটা কিন্তু আজ অবধি আমরা দিয়ে আসছি। এটা প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই আছে যে নানান রকম কথা হাওয়ায় ওড়ে, তো কিছু তার সত্যি, কিছু তার গসিপ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। তো আর উত্তম কুমারের মতো একজন সূর্যের মতো মানুষ, তাকে নিয়েও নানান কথা ছিল, তার কতটা সত্যি ছিল? দেখো, আমি যে কতটা মানুষটাকে দেখেছি, মানুষটার মেয়েরা মানুষটাকে ঘিরে ধরতো। মানে উনি যেখানে যেতেন আমাদের নহবত দেখতে, মানে উনি সিটে বসে দেখতে পায়নি কোনোদিন, কারণ উনি যেই আমাদের স্টেজে ঢুকতেন কোত্থেকে যেন খবর পেয়ে যেত উত্তম কুমার এসছে।
বাইরেটায় লোকে ভর্তি হয়ে যেত। তেমনি মেয়েরাও, মানে উনি স্টুডিওতে আসতেন, আচ্ছা আচ্ছা বড় বড় ঘরের বউ, বড় বড় ঘরের মেয়েরা দাদার পেছন পেছন উত্তম দাদা দাদা করে উত্তম উত্তম করে চলে। দাদা পছন্দ করতেন না, প্রশ্রয় দিতেন না, কিন্তু তারা এমন ভাবে এসে তাকে জড়িয়ে ধরতো, এমন এ করতো। দাদা মানে মুখের উপর কত মানুষকে বলবে, বলতে পারতেন না কিছু এক এক সময়। তা আমি মানুষটাকে দোষ দিই না, মানুষটার কি বলবো মান সম্মান আর ওই অত সুন্দর মানে দেখতে ওই হাসিটা সবাইকে পাগল করে দিত। সব মেয়ে কেন, ছেলেরাও তার জন্য পাগল হয়ে যেত। আর মেয়েরা তো বললাম তো মানে উনি যদি পান খেয়ে একটু ফেলেছেন, সে পানটাও তুড়িয়ে খেয়েছে, আমি সেটাও দেখেছি। তাই? হ্যাঁ, মানে এইরকম মেয়েরাও, মানে উত্তম কুমার মানে মেয়েদের কাছে এরকম ব্যাপার ছিল। মানুষটাকে কত ভালোবাসে যে এইরকম ব্যবহার করতে পারে। হ্যাঁ, কিছু যে নেই তা না, তুমি বোঝো একটা লোকের কাছে যদি সারাক্ষণ মেয়েরা ঘিরে ঘিরে আসে, সারাক্ষণ যদি তার মাথার ওপরে ওঠে, কোলের ওপরে বসে, তা মানুষটা কত কি করবে, কত নিজেকে সামলে সামলে রাখবে বলো দেখি। সেও তো একটা মানুষ। ভবানীপুরে তার পরিবার, ময়রা স্ট্রিটে পরবর্তীকালে হ্যাঁ। প্রায় 20 বছর কি তার বেশি একটা সময়কাল, সেখানেও একটা পরিবার। এটার বাইরে উত্তম কুমারের আরো নানান সম্পর্কের বিষয়ে লেখা হয়েছে সে সময় পত্রপত্রিকায়। এর মধ্যে সত্যতা রয়েছে? না না না, এর মধ্যে কিন্তু কোনোটা সত্যতা না। ওই যে বললাম, যেমনি রত্না চ্যাটার্জি বলে একজন ছিলেন, বিরাট বড় লোক, সুন্দর দেখতে, সে ভদ্রমহিলা টিফিন কৌটো ভর্তি করে করে দাদার খাবার আসতো, বেনদীয় খাবার পাঠলো, মেকআপ রুমে চিৎকার হলো, দাদা খানিকক্ষণ চুপ করে বসে থেকে মেকআপ রুম থেকে বেরিয়ে যেতেন। তা ওই রকম পাগলের মতো করতেন। আর কোনো অভিনেত্রীর সঙ্গে কোনো হ্যাঁ, অভিনেত্রীরা ওই যে বললাম তো, মানে বড় বড় মানে তখনকার দিনের অভিনেত্রীরা ও দাদার জন্য পাগল হয়ে যেতেন। দাদা একটু হাসলে তাদের কাছে একটা বিশাল ব্যাপার হয়ে যেত। তা কারোর সঙ্গে কিন্তু সেরকম সম্পর্ক দাদার কিন্তু সত্যি ছিল না। এটা লেখাটা সে কারোর সঙ্গে একটুখানি বসে যদি কথা বলে তাতেও লেখা হয়ে যেত। আর যেহেতু উত্তম কুমার লিখলে পারে সবাই দেখতো, আরে বাবু উত্তম কুমারের নামে বেরিয়েছে, দেখি দেখি পত্রিকা দেখতে আরম্ভ করতো। দাদা নিজে কিভাবে দেখতেন এগুলো? উত্তম কুমার নিজে কিভাবে এগুলোকে? ভদ্রলোকের ভীষণ ধৈর্য ছিল, যে ধৈর্যতে সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতেন উনি। বললাম না, মেকআপ রুমে খুব চিৎকার চেঁচামেচি হলো, উনি চুপ করে বসে থাকতেন, খানিকক্ষণ বাদে মেকআপ রুম থেকে বেরিয়ে ফ্লোরে যখন ঢুকতেন, ভাবতেই পারবে না যে মেকআপ রুমে এরকম হয়েছে, বা দাদার কোনো গলাও কারোর কোনোদিন কেউ শুনতে পায়নি। জুটি নিয়ে আমরা কথা বলি। উত্তম কুমারের সঙ্গে বহু অভিনেত্রীর, বহু নায়িকার জুটি ভীষণ বিখ্যাত। আপনার পছন্দের জুটি কারা? আমার পছন্দের জুটি, আমি ভীষণ ভালোবাসি সাবুদিকে। সাবুদি আর দাদার জুটি আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, সুচিত্রা সেনের জুটি উত্তম কুমার খুবই ভালো, কিন্তু আমার সুচিত্রা সেনকে কি মনে হয় জানো, উনি একটা মানে একটু নর্মাল না, একটু ওনার মতো, মানে একটু এরকম করে কথা বলবেন, একটু কাট কাট, মানে ওনার সুচিত্রা সেনের এই ব্যাপারটা ভীষণ ভালো, এইভাবে এইভাবে কথা বলবেন, এইভাবে কথা বলবেন, মানে নর্মাল যেটা আমরা যেটা যেটা সাবুদির কাছে ওটা কোনো ব্যাপার না, এরকমও বলবে না এরকম বলবে না, যেটা বলার দরকার সাবুদি বলে দেবে। এইটার জন্য আমার সাবুদিকে ভীষণ ভালো লাগতো। সাবিত্রী চট্টোপাধ্যায় ফ্লোরে থাকলে নাকি উত্তম কুমারও একটু ভয় পেতেন। সাবুদিকে দেখে বলতো, সাবু আজকে আছে, সাবুর সঙ্গে পাঠ করতে গেলে আমার একটু ভাবনা করে করতে হয়, রীতিমতো একটু ভয় লাগে। সাবু বলা কিরকম বলছে এ কথা। আসলে সাবুদি এত নর্মাল অভিনয় করতেন না, উনি যে অভিনয় করতেন বোঝা যেত না যিনি অভিনয় করছেন। সব ব্যাপারটা সিনটা শুনে আমরা রিহার্সাল করতাম, রিহার্সালে সমস্ত আমাদের রেডি হয়ে যেত, ফটফট ফটফট করে শর্ট দিতাম। আপনি মৌচাকের ফ্লোরে দেখেছেন এই দুজনকে একসঙ্গে, এই দুজনের কেমিস্ট্রিটা ভীষণ ভালো, বন্ধুত্ব খুব ভালো, দুজনের বন্ধুত্ব খুব ভালো ছিল। উত্তম কুমার যেদিন চলে গেলেন সেটা তো একটা মানে সাংঘাতিক, আপনি কোথায় তখন আমি খবরটা পেলেন? সেটা একটা দিন, সেটার কথা আমার এখনো মনে পড়লে এখনো কষ্ট হয় গো। সেটা ছিল আমাদের নহবত চলছে, তখন নহবত চলছে, তা 3 দিন বুড়োদা দাদা হসপিটালে ছিল। তা আমাদের সেদিনকে আমাদের নহবত, বৃহস্পতিবার ছিল, নহবত আছে, আমরা নহবত হলে গেছি। হলে যেতেই বুড়োদা বললো, মাটু জানিস তো দাদা ভালো আছে, দাদা আইসক্রিম খেতে চেয়েছে, কালকে আমরা দাদাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব, দাদা ভালো আছে। বাহ, খুব ভালো, খুব ভালো কথা। তো আমরা খুব আনন্দ করলাম, করে
তারপর নাটক করলাম, নাটক করে আমাদের নাটকটা বোধ হয় 9:10-15 শেষ হয়। আমার বাড়ি তখন রাজা বসন্তটা রোডে। আমি বাড়িতে ঢুকেছি, বুড়োদা ফোন করছে। বুড়োদা ফোন করে বলে, মাটু শিগগিরই তুই গাড়ি নিয়ে বেলভিউতে আয়। কেন, কি হলো? না, দাদা নেই। এই কথাটা না তখন বিশ্বাস করতে পারছিলাম না, দাদা নেই এ কথাটা। আমি, কি বলছো কি তুমি? বলে, হ্যাঁ শিগগির তুই আয়, শিগগির তুই আয়। তার সঙ্গে সঙ্গে আমি গাড়ি নিয়ে এতে চলে গেছি, মানে এই বেলভিউতে গেলাম। বেলভিউতে যেতে বুড়োদা বললো, এক কাজ কর, আসলে কি হচ্ছে, বেনুদি তখন দাঁড়িয়ে আছে। বেনুদি চাইছে দাদাকে নিয়ে ময়রা স্ট্রিটে যেতে, বুড়োদা আর এরা চাইছে যে দাদাকে ভবানীপুরে বাড়িতে নিয়ে আসে, কিন্তু গৌতম তখনও গাড়ি নিয়ে পৌঁছোয়নি। তা আমাকে বললো, তাহলে এক কাজ কর, চল তোর গাড়িতেই তুলে আমরা ভবানীপুরে আগে দাদাকে নিয়ে যাই। বলে, ঠিক আছে। বলে আমার গাড়িতে তুলতে যাবে, সেই সময় গৌতম এসে গেল। গৌতম এসে যেত, তখন গৌতমের গাড়িতে করে দাদাকে আমরা ভবানীপুরের বাড়িতে নিয়ে এলাম। বেনুদি খুব চিৎকার করতে লাগলো, চাচে। ওর বেনুদির দিক থেকেও বেনুদি বলবো যে এতদিন ধরে মানুষটার সঙ্গে থেকেছে, তারও একটা, কিন্তু এদিকে বাড়ি, নিজের বাড়ি, সেখানে তো আসতেই হবে। তা আমরা ভবানীপুরের বাড়িতেই দাদাকে এনে যেখানে পুজো হয় ওইখানে দাদাকে রেখে সমস্ত হয়ে করে সাজিয়ে গুছিয়ে তারপরেই আস্তে আস্তে তো মানুষ জানতে আরম্ভ করলো, একটু একটু করে ভিড় বাড়তে লাগলো। সে যে ভিড়, মানে সারা রাত আমরা বাড়িতে বসে আছি সব, আর তত ভিড় বাড়ছে, তত ভিড় বাড়ছে। তার মাঝখানে সব আর্টিস্টরা এলেন, সবাই এলেন, এসে প্রণাম করছেন। সুচিত্রা সেনও এলেন, উনিও বোধহয় রাত্রির বোধহয় 2-3টে এরকমই, আমার ঠিক অত টাইমটা মনে নেই। উনি এলেন, উনি এসে আর দাদার পায়ের কাছে চুপ করে বসে রইলেন, আধ ঘন্টা 1 ঘন্টা মতো বসে রইলেন। বসে থেকে আবার আস্তে আস্তে উঠে চলে গেলেন। তাই এরকম সব শিল্পীরাই এসছেন, এ করছেন। পরের দিন ধরো দাদাকে নিয়ে যাওয়া হয়েছিল এই দুপুরের দিকে, কারণ এত লোক, মানে পুলিশে কিছু করতে পারছিল না, মানে জনসমুদ্র যাকে বলে না, সেই জনসমুদ্র। আমরা সবাই সেই মানে গাড়িতে উঠতে পারছি না। আমরা কেওড়াতলা শ্মশানে, তখন তো এত করা ছিল না, মানে কেওড়াতলা শ্মশানে দাদা ডেড বডিটাকে নিয়ে, মানে লরি নিয়ে লরি থেকে নামিয়ে যে নিয়ে যাবে সেটাও নিতে পারছিল না, এত ভিড়। তারপরে সেই কোনো রকমে পুলিশ করে আমাদের সব ইন্ডাস্ট্রির লোকেরা করে সমস্ত করে কেওড়াতলা শ্মশানের ভেতরে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে যে শ্মশান দাহ হয়েছিল এমনিতে এতে। তা দাদার ওই তোষকটা নিয়ে সবাই কাড়াকাড়ি, দাদার তোষকটা এ বলে আমি নেবো, ও বলে আমি নেবো, উত্তম কুমারের ছোঁয়া আছে ওতে। মানে সে একটা দিন গেছে, জানো তো, সে দিনটার কথা মানে ভাবা যায় না যে কি দিন আমাদের ওটা। ঠিকই। কিন্তু মন খারাপের মাঝেও আমাদের সত্যি এবছরটা, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা আনন্দের দিন। 100 বছর একটা শিল্পীর এরকম রমরম করে যাচ্ছে, এত মানুষ সে মানুষটাকে নিয়ে ভাবছে, ঠিকই, এত মানুষ তাকে নিয়ে চিন্তা করছে, এত মানুষ তার ছবি দেখছে, তার ছবি রাখছে বাড়িতে, এটা তো একটা বিশাল ব্যাপার। ঠিকই। আপনাকে অনেক ধন্যবাদ দিদি, আমাদের এতটা সময় দিলেন। আমরা সত্যি অজানা উত্তম কিছুটা জানতে পারলাম। দিদি যেহেতু কাজ করেছেন, সান্নিধ্য পেয়েছেন, এবং সত্যি দাদার মতো দাদা বোনের সম্পর্ক, সত্যি কথা, একদম তাই ছিল, একদম তাই ছিল গো। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। উত্তম কুমার সত্যি আমাদের কাছে অমর। অমর। নমস্কার। ফলো করুন বর্তমান।